ড্রাইভ করেছেন, আউট হয়ে যাবেন। অবশেষে ওই ফোর্থ স্টাম্প করিডোরে যে চ্যানেল বোলিংটা তিনি করছিলেন সেটাই তাকে ফাইফার এনে দিলেন এই ম্যাচের। পঞ্চম উইকেট খালেদের নামের পাশে, ফাইফার পুনো খালেদের। হি ইজ সেলিব্রেটিং। ও খালেদ আহমেদ, হি ইজ বিউটি। গতকাল সারাদিন যে চ্যানেলটা মেনটেন করে তিনি বোলিং করেছেন, আজকেও একই চ্যানেল মেনটেন করে বোলিং করে যাচ্ছিলেন, চান্স ক্রিয়েট করছিলেন এবং অবশেষে যে কাঙ্ক্ষিত উইকেটটা অনেকক্ষণ ধরে আজকে সকালে খুঁজছিল বাংলাদেশ এ দল, সেটা কিন্তু সেই খালেদই এনে দিলেন। ফাইফার ক্রিস্টিয়ান ক্লার্ক ফিরছেন 51 বল থেকে 28 রান করে। নবম উইকেটের পতন নিউজিল্যান্ড এ দলের। লাস্ট ব্যাটসম্যান জেডন লেনক্স। Mr. Noodles, amazing taste. আমরা 10 জন ব্যাটসম্যান বা ব্যাটিং ডেপথের কথা বলছি নিউজিল্যান্ডের। লেনক্স ইজ আ পিওর বোলার। লেটস সি এখন মিচের স্ট্র্যাটেজিটা কি হয়। এখন কি তিনি লেনক্সের উপর ভরসা রাখবেন না নিজেই রানটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন? ওই খেলাটা কিন্তু এখন জমে উঠবে। আপনার কাছে কি মনে হয়, একটা উইকেট হাতে আছে, 250, যেটা মনে করা হচ্ছিল যে পার স্কোর বা তার চেয়ে খানিকটা বেশি, এখন কি হে চেষ্টা করবেন রানটাকে দ্রুত বাড়িয়ে নিতে, আউট হয়ে গেলে আউট হয়ে যান, নিজের উইকেটের পরোয়া না করে অ্যাটাকিং শট কি তিনি খেলবেন বলে মনে করছেন? তাই মনে হয় নাবিল কাসার, কারণ দেখেন এই মুহূর্তে স্কোরটা 255 এবং এখান থেকে যদি মিছে দ্রুত কয়েকটা বাউন্ডারি আদায় করে 270-80 দিকে নিয়ে যেতে পারেন, সেটা কিন্তু একটা ভালো মেন্টাল প্রেসার হবে বাংলাদেশের সেটা যদি ব্যাটারদের হয় জন্য। তার সেঞ্চুরিও পূর্ণ হয়ে যেতে পারে। দ্যাট উইল বি আ বিগ মোমেন্ট ফর হিম। ক্যারিয়ার দেখছিলাম আমরা জেডন লেনক্সের 14 ম্যাচে 227 রান, হাই স্কোর 43, 50 বা সেঞ্চুরি না থাকলেও গড়টা সমীহ জাগানিয়া একজন 11 নম্বর ব্যাটসম্যানের জন্য তো বটেই। আসেন খালেদ, ফাইফার পূর্ণ করে ফেলেছেন। এবার অফ স্টাম্পের বাইরে হালকা আউটসুইং, ব্যাটটা কোন রকমে পেতেছিলেন লেনক্স, তবে কানেকশন নাই। একেবারে অফ স্টাম্পের বাইরের সেই করিডোরটাই, সেখানেই খোঁচাটা লেগেছিল এবং নুরুল হাসান সোহানের সেফ গ্লাভসে আজকের দিনের প্রথম উইকেটটা, খালেদের ফাইফারটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। এবং দেখেন নাবিল কাসের 20টা রানই কিন্তু প্রয়োজন মিচের সেঞ্চুরির জন্য, এবং আমি বলবো যে নিউজিল্যান্ড এ দলের জন্য এখান থেকে 20টা রান হলেই 275-80 যদি নিউজিল্যান্ড এ দল করতে পারে, সেক্ষেত্রে তারা বেশ এগিয়ে থেকেই আমি বলবো তারা বোলিংয়ে আসবেন। অফকোর্স মোমেন্টামটা তারা ক্যারি করে নিয়ে যাবেন। 270-80 যদি আপনি করেন, বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বেছে নিয়েছে, ওভার একটা কন্ডিশন ছিল, এবং গতকালকে আমরা দেখেছি দিনের পুরোটা সময় জুড়েই বোলাররা কিন্তু কিছু না কিছু মুভমেন্ট পেয়েছেন। সেখান থেকে আপনি যদি টস হেরে ব্যাটিংয়ে নেমে 270-80 করেন, বাংলাদেশকে যেহেতু চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে, তারা নিশ্চিতভাবেই ফার্স্ট ইনিংসে একটা লিড নিতে চাইবে। সেক্ষেত্রে 70-80 রানের লিডও যদি আপনি নেন, আপনাকে খুব ভালো ব্যাটিং করতে হবে, 350 মতো রান বোর্ডে জমা করতে হবে। যদি আপনার কাছে ব্যাটসম্যান আছেন মোটে 6 জন, ধরুন আপনি কনফার্মলি বলতে পারতেন যে একাদশটা বাংলাদেশ সাজিয়েছে, বাংলাদেশের যদি 101 রানে 6 উইকেট চলে যেত, বাংলাদেশ এই জায়গায় আসতে পারতো না। কারণ ক্রিস্টিয়ান ক্লার্ক, ডিন ফক্সক্রফট, আদি আশোক সবাই ব্যাটিংটা করতে জানেন। বাংলাদেশি একাদশের দিকে যদি আপনি তাকান, এবাদত, খালেদ, হাসান মুরাদ, নাইম হাসান, 4 জনের কেউই কিন্তু আসলে ব্যাটাতে খুব একটা পারদর্শী নন। এনামুল সম্পর্কে, তার ব্যাটিং ক্যাপাবিলিটি সম্পর্কে আমার পার্সোনালি খুব একটা জানা নাই। অ্যাবসলিউটলি, এবং এই জায়গায় হয়তো বা নাইম হাসানই একমাত্র যে টুকটাক ব্যাটিংটা করতে পারেন, হয়তো বা অন্য প্রান্তে স্বীকৃত ব্যাটার থাকলে তার সাথে একটা পার্টনারশিপ করার চেষ্টা করতে পারেন। এছাড়া কিন্তু আমরা গতকালকেও বলছিলাম যে একেবারে 6 জন জেনুইন ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলছে এবং 5 জন জেনুইন বোলার, ফলে কোনো অলরাউন্ডার বাংলাদেশের এই ইলেভেনটায় নেই। এছাড়া জয়, জাকির তারা যে ধরনের ফর্মে আছেন সেটাও একটা কনসার্ন হতে পারে। ওই জায়গায় বাংলাদেশ সবসময় লাকি। বাংলাদেশের সাকিব আল হাসান ছিলেন, মেহেদী হাসান মিরাজ ছিলেন, অন্তত টেস্ট ফরম্যাটে 2 জন প্রপার
অলরাউন্ডার বাংলাদেশ পেয়েছে লম্বা সময় ধরে, তাইজুলও ব্যাটিংটা করতে জানেন এবং এই দলে সেই কাজটা হয়তো নাইম হাসানকে করতে হবে। যাই হোক, ৭৪তম ওভারে খেলা শেষে ২৫৫ রান ৯ উইকেটে নিউজিল্যান্ডে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.